আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির কাছে আজকের দিনের গুরুত্ব অপরিসীম। আসলে বাঙালির সংস্কৃতির যা কিছু সুন্দর তার অধিকাংশই তো কবিগুরুরই সৃষ্টি। রবীন্দ্রনাথ আমাদের সকলের কাছে আশ্রয়স্বরূপ। আমাদের সুখ অথবা দুঃখ, হাসি অথবা কান্না, ব্যর্থতা অথবা সাফল্য, সবেতেই আমরা আশ্রয় খুঁজি রবীন্দ্রনাথের কাছেই। ছেলেবেলায় বাড়ির লোকদের পরেই প্রথম যে মানুষটিকে আমাদের খুব আপন বলে মনে হয়েছিল, তিনি আর অন্য কেউ নন, তিনি আমাদের রবি। সহজ পাঠ থেকে সোনার তরী, এই সুদীর্ঘ যাত্রাপথে রচিত হয়েছিল বাঙালির সংস্কৃতির ভিত্তি। আজ লকডাউনের জন্যে হয়তো শারীরিকভাবে একসাথে আমরা একত্রিত হয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারিনি, কিন্তু মন থেকে আমরা সবাই নিজেদের মতো করে দিনটিকে উদযাপন করেছি। RKMI সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, সম্পাদক মাননীয় তপন মণ্ডল মহাশয়, আমাদের সকলের প্রিয় অতনুদা, মুস্তাকদার সাথে অনলাইনে দীর্ঘক্ষণ আমরা রবীন্দ্র চর্চা করেছি। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা বাড়িতে থেকেই গান, নাচ, আবৃত্তি ও আঁকার মাধ্যমে কবিগুরুকে স্মরণ করেছে। হোয়াটসঅ্যাপে তারা তাদের সেই ভিডিওগুলো আমাদের পাঠিয়েওছে। এই সব কিছু মিলিয়েই এবারে পালিত হলো 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। পুণ্যে পাপে দুঃখে সুখে, পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহ ক্রোড়ে চির শিশু করে আর রাখিও না ধরে। দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান, খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে। প্রাণ দিয়ে দুঃখ সয়ে আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ করণী। 25শে বৈশাখ আমাদের সারা ভারতবাসী নয়, সারা পৃথিবী বিশ্ববাসীর কাছে এটা খুব পালনীয় দিন, কিন্তু আমরা বাঙালি হিসেবে এটা আরো বেশি আনন্দের। কারণ আমাদের আমাদের আপন কবি, আমাদের নিজেদের বাঙালি কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা দাঁড়িয়ে আমাদের মূর্তির সামনে আমরা করতে পারতাম, খুব ভালো হতো আমাদের সব ছাত্রছাত্রীকে নিয়ে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমরা এইভাবে করছি। যাই হোক, আমাদের অন্তরের শ্রদ্ধাটাই আসল কথা। আমরা কতটা দেখালাম, কতটা পারলাম বা কতটা করতে পারলাম, তার থেকে বড় কথা আমরা অন্তর দিয়ে কতটা ওনাকে শ্রদ্ধা করছি, এটাই আমাদের কাছে বড় বলে মনে হয়। তাই আমাদের সামর্থ্য অনুযায়ী আজকের পরিস্থিতিকে মাথায় রেখেই আমরা ওনাকে শ্রদ্ধা জানাবো। এবং শুরুতে আমি আমাদের মাননীয়, আমাদের খুব কাছের মানুষ, খুব প্রাণের মানুষ, খুব ভালো মানুষ, মানে সত্যি অন্তরের একদম খুব কাছের ব্যক্তি, ওনাকে আমরা পেয়ে ধন্য। উনি আছেন, আমরা স্যারকে প্রথমেই অভিনন্দন জানাই যে তিনি ব্যস্ততার মধ্যে সময় বেশন করতে। আমি অনুরোধ করছি আমাদের মনিকা ম্যাডামকে সুন্দর একটি গান দিয়ে আমাদের আজকে। রবীন্দ্রনাথকে খুব কম জানি, কিন্তু আমি যেটা অনুভব করেছি, যেটুকু তাকে পড়েছি বা জেনেছি, তার থেকে যেটা আমি শুধু বুঝি সেটা হচ্ছে যে আমার যখন খুব ভালো লাগে আর আমার যখন খুব খারাপ লাগে তখন আমি
রবীন্দ্রনাথকে সঙ্গে পাই। শুধু এইটুকুই আমি জানি। আর আজকে আমি তারই একটি গান তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, এলো আধার ঘিরে পাখি এলো নেড়ে, তোরে এলো তেরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। খুব সুন্দর, সাধারণ একটি দারুণ গান। হয়েছে। টিআইসি সুমন্ত বাবুকে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলুন, বা তার কবিতা বলুন, বা গান করুন, যা খুশি উনি একটু কিছু করুন। আমরা শেষে স্যারের কথা শুনবো। আচ্ছা, হাতে প্রথম পর্যায়ে সময় রয়েছে 6 মিনিট। 6 মিনিটের পর আমাদের দ্বিতীয় পর্যায়ে পৌঁছতে হবে, মানে দ্বিতীয় আইডিতে যেতেই হবে। তো যাই হোক, আমি একটা ছোট্ট গল্প বলি রবীন্দ্রনাথকে নিয়ে। তখন শরৎচন্দ্র বাংলার সাহিত্যের মধ্য গগনে, একের পর এক উপন্যাস বেরোচ্ছে। শ্রীকান্ত একদম মধ্য গগনে পৌঁছানোর পর শ্রীকান্ত বাঙালি জনসমাজ একদম সবাই আষ্টে পিষ্টে খেয়েছে আর কি। তো এরকম একটা সময় শরৎচন্দ্রকে সংবর্ধনা দেওয়া হচ্ছে হাওড়ায়। হাওড়ায় যখন শরৎচন্দ্রকে সংবর্ধনা দেওয়া হলো, শরৎচন্দ্রকে বলা হলো আর কি যে আপনি কি জানেন শরৎবাবু, এই সময় আপনার উপন্যাসের বইগুলোই কিন্তু সব থেকে বেশি বিক্রি হচ্ছে, এমনকি বিক্রির যে সংখ্যা রবীন্দ্রনাথের সংখ্যাকেও ছাপিয়ে গেছে। তখন শরৎচন্দ্র বললেন যে হ্যাঁ ঠিকই তো, সেটাই তো স্বাভাবিক, আমি তো এটাই জানতাম, তাই তো হবে। সাংবাদিকরা তখন প্রশ্ন করলেন কেন, আপনি কি করে এটা বলছেন? বলছে আসলে কি জানেন তো, রবীন্দ্রনাথ লেখেন আমাদের জন্য আর আমরা লিখি আপনাদের জন্য। বাহ, তো ভেরি ভেরি গুড, ভীষণ ভীষণ সুন্দর। বিষয়টা হচ্ছে এরকমই আর কি, মানে রবীন্দ্রনাথকে বুঝতে গেলে, জানতে গেলে অনুশীলন করতে হয়। রবীন্দ্রনাথ তো আমাদের শুধু আজকের কবি নয়, রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের চির আধুনিক কবি। এবং রবীন্দ্রনাথ গল্প, সাহিত্য, উপন্যাস, প্রবন্ধ যাই কিছু লিখে থাকুন না কেন, তিনি একটা সময় বলেছেন যে আমার পরিচয় কিন্তু আমি যে কবি সেই হিসাবেই যেন খ্যাত হোক। মনিকা ম্যাডাম একটু আগে যেমন বলেছিল যে আমার ভালো লাগলেও আমার আশ্রয় রবীন্দ্রনাথ, আমার দুঃখ হলেও আমার আশ্রয় রবীন্দ্রনাথ, ঠিক আমাদের সকলেরই আশ্রয় কিন্তু রবীন্দ্রনাথই। আর আরেকটা কথা আজকের দিনে একটু বলি, হয়তো অত্যুক্তি হবে না, বাঙালির সংস্কৃতির যা কিছু সুন্দর তার অর্ধেক রচনা করেছে বাকিরা, আর অর্ধেকটা করেছেন রবীন্দ্রনাথ। থ্যাংক ইউ। খুব ভালো খুব বলেছো সংক্ষিপ্ত তুমি। অথচ খুব 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 প্রাসঙ্গিক কথা বলেছেন। হ্যাঁ, যে রবীন্দ্রনাথকে কি আমরা শুধুমাত্র 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ ছাড়া বাকি দিনগুলো মনে রাখি? সত্যি কি রাখি? মানে আমরা কথার কথা বলি, আমরা যারা সত্যি সত্যি তাকে ভালোবাসি তারা হয়তো অনেক সময় মনে রাখি। আমরা যেমন মনিকা ম্যাডামের কাছে শুনলাম, সুমন্ত বাবুর কাছে শুনলাম, সত্যি মানে আমাদের মন খারাপের সময় একটা রবীন্দ্রনাথের গান শুনতে ইচ্ছে করে, ভালো লাগার সময়ও একটা গান শুনতে ইচ্ছে করে, সেটা হয়। কিন্তু বাকি সময় বাঙালি হিসেবে নিজের জন্মদিন পালন করি বা না করি, রবীন্দ্রনাথের জন্মদিন কিন্তু ছোটবেলার থেকে প্রত্যেকটা বাঙালি করে গেছে। মানে রবীন্দ্র জয়ন্তীর আগের দিন 24শে বৈশাখ লেখা একটা কবিতা। বৈশাখের এই 24শে আজ সাজো সাজো রব, রবি ঠাকুরের যত স্ট্যাচু ধুতে হবে সব, মদনা হাবলা অসীম আবির,
সকাল থেকেই ব্যস্ত, কাজে কোনো খুঁত থাকলে থাকবে না আর আস্ত। স্ট্যাচুগুলো ঝাড়া মোছা ধোয়া কত কাজ, মাথা থেকে পা উঠতেছে ধুলোয় ঢেকে আজ। না না, কবি চিন্তা নেই আর, আজ তোমার এই হাল বদলে যাবে, সবাই মিলে বুঝবে তোমায় কাল। তুমিই মোদের জীবন দর্শন, চলার পথে রঙ্গ, তবুও তোমায় ভুলে যেতে চায় আজকে নব্যবঙ্গ। কবি তুমি যেথায় থাকো ফিরে এসো আবার, চেতনার রঙে রাঙিয়ে তোলো মোদের জ্ঞানের আধার। অপরাধী নই অজ্ঞ মোরা, করে তোলো তুমি বোদ্ধা, জানি না কিভাবে প্রণমী তোমায়, কি করে জানাবো শ্রদ্ধা। নমস্কার। এটা খুব সুন্দর স্যার, খুব এটা বলে আর সুন্দর, কিছু খুব বলছি না, আমি সময় শেষ কম, করছি আমার আমি আপনাদের ওই অনুরোধ আবদারকে হয়তো বেশি কথা দিয়ে রুখে দিতে পারতাম, কিন্তু সেটা করতে গেলে যে সময় নষ্ট হবে সেটা না করে একটু খারাপ ভাবে গেয়ে দিচ্ছি। পরিবেশটা নষ্ট করলেন আপনারা, স্যারের মনটা ঠিক হয়তো আছে, খারাপ হয়ে যাবে আমার খারাপ গান আপনি শুনে। গান গান। ঠিক আছে, সবাই ওকে। মিস হয়ে যায়। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দির, শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে, হেরো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। হেরো অন্তরে অরূপ সুন্দরে, নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে, সপন মঙ্গল আজে। ধনিল রে, ধনিল রে। খুব সুন্দর হয়েছে, খুব ভালো, সুন্দর ভালো হয়েছে, হয়েছে। এই দারুণ কিচ্ছু হয়েছে। বলার আপনি তো দরকার ভালো নেই। দারুণ স্যার, গান দারুণ দারুণ, সত্যি স্যার খুব ভালো হয়েছে। অসাধারণ। খুব সুন্দর হয়েছে। আপনি ও কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার বায়োলজিক্যাল সায়েন্সে পড়ছে। ওকে আমি বলেছিলাম, ও নিজে বলেনি, আমি ওকে বললাম যে তুই যা শিখেছিস একটু শোনা না সকল। করো করো। মানুষের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সে কি বলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি বলা যায়। আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখে দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, ভালো থেকো। আমরা হ্যাঁ, হ্যালো, হ্যাঁ। আমরা সবাই জানি কবিতা লেখা, গদ্য, উপন্যাস রবীন্দ্রনাথ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথের আরেকটা দিক ছিল ছবি আঁকা। উনি 50 বছর বয়সের পর থেকে ছবি আঁকা শুরু করেন, এবং তার লেখার হাত ধরে হচ্ছে রক্তকরবী দিয়ে, যেখানে উনি কাটাকুটি বিভিন্ন ওনার উপন্যাস বিভিন্ন ইরেজ করতে করতে একটা ফর্ম তৈরি করেন, যেখানে বলা হয় 1905 সালে পিকাসো আমাদের প্যারিসে বসে কিউবিজম তৈরি করছে, কিউবিজমের জনক। ঠিক সেরকম একই পিরিয়ডে আমাদের রবীন্দ্রনাথ হচ্ছেন ভারতীয় পিকাসো, পিকাসো হিসেবে মানে ওনার কাজ চলছে। একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ ও সমাগমে
একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমানে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ খুব দারুণ। সুন্দর। মানে আমরা থেকে অগ্রগতি বিটিআই দেখলাম, তারপরে আরকেএমআই মানে যে একটা আশঙ্কা ছিল যে রবীন্দ্র জয়ন্তীতে বোধহয় এবারে রবীন্দ্রনাথকে সেরকমভাবে পাবো না, তো সেটা পেলাম আর কি। অ্যাটলিস্ট আমি যদি পার্সেন্টেজের বিচারে বলি, অ্যাটলিস্ট 70% তো পেয়েই গেছি। 30% হচ্ছে সামনাসামনি থাকলে পরিপূর্ণ হতো, যেটা তো অবশ্যই। তার যে জোগাড় জানতি, তার যে সমস্ত যে প্রস্তুতি, সবাইকে সামনে একসাথে দেখার যে আনন্দ, সেই সব নিয়ে একটা সুন্দর মহল তৈরি হয়। তো এইটা এইখানে তো মিসিং হবেই, সেটা তো। কিন্তু এই যে পরিস্থিতির মধ্যে এই যে অ্যারেঞ্জমেন্ট, এই যে সবাই মিলে আবার গান বাজনা নিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে স্মরণ করা, তার বলা হয় গঙ্গা জলে গঙ্গা পুজো, ঠিক তাই। সেটাকে নিয়ে আমরা যেটা পাচ্ছি সব নিয়ে, সেটা আমি 70% আমি মনের দিক থেকে ভীষণ খুশি এবং ভালো লাগলো। শুরু করতে বলছি, সময় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের দুটো পূর্ণবয়স্ক ভর্তি রয়েছে এখানে, আমাদের অগ্রগতি বিটিআই এবং আমাদের আরকেএমআই। সেখানে আমরা সকালবেলা আমরা পুষ্পার্ঘ এবং শ্রদ্ধাঞ্জলি করে আমরা এখন ক্যামেরার সামনে। সকলকে আমার শ্রদ্ধা। রবি ঠাকুর সম্পর্কে তো মানে মোটামুটি ভাবে আমরা মানে আমাদের কি বলবো, মানে যাবৎ বাঁচি তাবৎ শিখি, মানে আমরা সমস্ত জানছি, শিখছি, এবং এখানে এসে আমার অগ্রগতিতে এসে আমার জানার পরিধিটা আরো বেড়েছে এই কারণে, কারণ আমরা যে আমাদের রবি ঠাকুরের যে নন্দলাল বসুর যে সমস্ত আঁকা ছবি শহর পাটে, সেটা কিন্তু আমাদের কলেজের প্রাচীর গাঁথতে, অর্থাৎ অগ্রগতি বিটিআই প্রাচীর গাঁথতে রয়েছে এখানে। আর রবি ঠাকুরের অর্থাৎ আফটার নোবেল প্রাইজের পরে আমরা জানি যে যখন নজরুল ইসলাম যখন ওই বিদ্রোহী কবিতা লিখলেন, অর্থাৎ 1921 সালের ডিসেম্বর মাসের 3য় সপ্তাহে তিনি বিদ্রোহ কবিতা যখন লিখলেন, এবং তারপরে যখন রবীন্দ্রনাথ তখন শিলংয়ে আছেন, তারপরে একটা নজরুলের বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে আনন্দময়ীর আগমনী, লেখার জন্য ব্রিটিশদের রাজবসে পড়েছিলেন এবং ব্রিটিশরা তাকে কারাগারে বন্দি করেছিল। এবং শুধু রবীন্দ্রনাথ শিলং থেকে রেডিওগ্রাম পাঠালেন নজরুলকে, বললেন give up hunger strike, our literature cleansing, give up hunger strike, our literature cleansing, মানে সাহিত্যের প্রয়োজনে নজরুল ধর্ম করো, তোমাকে ভীষণ প্রয়োজন। এই হচ্ছে রবীন্দ্রনাথ, এই হচ্ছে নজরুল। এবং খুব সুন্দর, খুব সুন্দর। স্যারকে অনুরোধ করব আপনি আপনার আজকের দিনে আপনি কিছু কথা আমাদের শোনান। সকলকে তো বেতন ভাবে অভিনন্দন জানাচ্ছি। রবীন্দ্রনাথের আজকের জন্মদিন উপলক্ষে এই আয়োজন, তার জন্য সকলকেই আমার তরফ থেকে ভীষণ ভীষণ ভালো লাগা, মানে শ্রদ্ধা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এমন একটা সময় যেখানেতে সারা পৃথিবীব্যাপী একটা কান্না, হাহাকার, ধর্মন্ধ অবস্থা, ঘরে বাইরে বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে সকলেই আমরা রয়েছি। কিন্তু আমার যেটা মনে হয় সেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে আসলে কি ঘটেছিল। রবীন্দ্রনাথ যখন, আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রনাথের সময় দুটি রোগ ভীষণভাবে দেখা দিয়েছিল, একটা প্লেগ এবং একটা কলেরা। কলেরা এবং প্লেগ সেই সময় মহামারী দেখা দিয়েছিল। রবীন্দ্রনাথ পরিবারের জীবনেও কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছিল, রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনে ঘটনা ঘটেছিল। ওনার যখন 13 বছর বয়স, তখন ওনার মা, 14 বছর বয়স, মা মারা যাচ্ছে, ওনার বউ মারা যাচ্ছে, এরকম ভাবে অসংখ্য পরিবারের মধ্যে প্রায় নির্মূল হয়ে যাচ্ছে। এক একটা দিন রবীন্দ্রনাথের কাছে গেছে, এক একটা দিন এমন ভাবে গেছে যে তার কাছে মানে এত কঠিন, এত দুঃসময়, এত যন্ত্রণা, তার মাঝখানে উনি কি করেছিলেন। ওনাকে প্রশ্ন করার জন্য যে আপনি এরকম দু অবস্থার মধ্যে আপনার যে ছোট ছেলেটা মারা গেল, যে খুব প্রিয় ছেলে, যে আপনার পাশে থেকে অনেক কিছু করতো, আপনার যে প্রিয় বৌদি সে মারা গেল, আপনার প্রিয় মা মারা গেলেন, আপনি কি করেন, কিভাবে আছেন বেঁচে? সেইটাই আমার দু একটা কথা বলার আছে। সেইটা আমার মনে হয় রবীন্দ্রনাথের শিক্ষাটা নিয়ে আপনাদেরকে বলা।
রবীন্দ্রনাথ যা করতেন উনি বলেছিলেন যে এই সময় আমি যেটা করি, আমি আমি আমার পুরনো যে ডায়েরিগুলোকে তুলে তুলে দেখি। আমার পুরনো ডায়েরি যেগুলো আমি গান বা ছবি বা যা কিছু লিখেছি সেইগুলো আমি এই সময় পুনরায় দেখি, দেখে আমি একটা তৃপ্তি অর্জন করি, আমি একটা সাহস পাই যে আমি এখনো বেঁচে আছি। এছাড়া ওনার ভেতরে যে অনুভূতিটা ঘটছে, ওনার ভেতরে খুব প্রিয়জন না আসার জন্য বা দেখতে না পাওয়ার জন্য বা প্রিয়জন হারানোর জন্য যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাকে নিয়ে দু এক কথা লেখা ডায়েরিতে লিখে ফেলছি। সেই ডায়েরিতে লিখে ফেলছি যাতে আমি এই যন্ত্রণাটাকে আগামী দিনে বুঝতে পারি। খুব সত্য যে আজকে যদি লকডাউন উঠে যায় আর যদি স্বাভাবিক হয়ে যায়, আমরা এমন মানুষ সব ভুলে যাবো, কিন্তু সব ভুলে যাবো। তারা আবার সেই আগেকার মতন যেভাবে প্রকৃতিকে ধ্বংস করা, যেভাবে মানুষকে নির্যাতন করা, যেভাবে কি বলবো মানে হই হই করে যা কিছু দুষ্কর্ম আছে সেগুলো করে বেড়ানো, সেটা করে বেড়াবো। কিন্তু যদি আমার এই মনে রাখতে হয় তাহলে দুটি কথা। একটা হচ্ছে যদি আমি এই সময় কিছু সৃষ্টিমূলক কিছু গঠনমূলক কাজ করে থাকি, সেটা যদি লিপিবদ্ধ করে রাখি, তাহলে আগামী দিনে সেটা অনেক সায় দেবে, আমার মনে করিয়ে দেবে, সমাজকে মনে করিয়ে দেবে আমার লেখাটা, আমার সন্তান সন্ততিদের মনে করে দেবে আমার লেখাটা, আমাকে মনে করে দেবে আমি কতটা মানুষ ছিলাম বা মানুষের মতন ছিলাম বা মানুষ হওয়ার চেষ্টা করেছিলাম। আমরা আমার তরফ থেকে আজকের দিনে রবি ঠাকুরকে প্রণাম জানাচ্ছি। রবি ঠাকুরের প্রণামটা আপনাদেরকে জানাবো বা জানাচ্ছি, আরো জানাবো সেদিনে আপনারা ছোট রবীন্দ্রনাথ যেমন হয়েছেন বড় রবীন্দ্রনাথ, এটাই আমার আর কিছু। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। পজিটিভ চিন্তা করতে হবে। এবার আমরা আমাদের কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীদের পারফরমেন্সগুলি একে একে দেখে নেব। নমস্কার, আমি শিউলি কোলে। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। আকাশ জুড়ে শুনে ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনে ওই বাজে সে নাম খানি নেমে
ছুঁয়ে সে নাম খানি নেমে এলো ভুয়ে কখন আমার ললাট দিল ছুঁয়ে ধারার মতো ছড়ে ছড়ে তোমারি ফুলটি আমার মুখের পরে শ্রাবণের ধারার মতো ছড়ে ছড়ে নমস্কার। মন জাগো মঙ্গল লোকে, মন জাগো মঙ্গল লোকে, অমল অমৃতময় নব জ্যোতি বিভাসিত চোখে, মন জাগো মঙ্গল লোকে। অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতাহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে।
হলে আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আঁধার হলো দেখে, ডাকতেছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাসবায়ে মুমুর সুরে দাউড়ায়ে। তাপসনী শাসবায়ে মুমুর সুরে দাউড়ায়ে। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাঙালির সংস্কৃতির প্রাণপুরুষ হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সারা জীবন সীমার সাথে অসীমের মেলবন্ধন ঘটিয়েছেন। তিনি চেয়েছিলেন আমাদের সকলের মনে জেগে উঠুক বিশ্বভ্রাতৃত্ববোধ। তিনি চেয়েছিলেন জগতে হিংসা নয়, মারামারি নয়, অশান্তি নয়, বিরাজ করুক এক অনন্ত ভালোবাসা, আদি অকৃত্রিম ভালোবাসা। তাই আসুন কবিগুরুর এই জীবন দর্শনকে আমরা সম্মান জানাই, শুধু তার জন্মদিন অথবা মৃত্যুদিনে নয়, তার এই জীবন দর্শনে উদ্বুদ্ধ হয়ে সত্যের পথে আমরাও এগিয়ে চলি। এই পথে চলতে চলতে যদি কখনো একা হয়ে যাই, তখনও কবিগুরুই পথ দেখাবে। তিনি তো বলেই গেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে। তাই সবাই ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে।